শুভ সকাল। আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা খুব সম্ভবত এই চ্যাপ্টারটা শেষ করেছিলাম। আমরা বলেছিলাম যে ফিড অ্যাডিটিভস এর 6টা হচ্ছে ব্রড ক্লাসিফিকেশন। এর মধ্যে একটা ক্লাসিফিকেশন হচ্ছে কিছু অ্যাডিটিভস যেগুলো ডাইজেশন এবং অ্যাবজর্পশন কে ফ্যাসিলিটেট করে। তো এটার মধ্যে আবার কিছু এক্সাম্পল আছে: অ্যাসিডিফায়ার, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স, চিলেটস, বাফার, নিউট্রালাইজার এবং গ্রিট। তো এগুলো নিয়ে আমরা ডিটেইলস কথা বলেছিলাম গত ক্লাসে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, একটা বিষয় আমি বলছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো না, এটা কথা বলার পরে আজকে একটা ইন্টারেক্টিভ ক্লাস করব আমরা। মানে আমি কথা বলা শেষ হওয়ার পরে আমি 2টা টপিকস দিব। আমার কথা বলার টপিক, আমি যে বিষয়টায় কথা বলছি এই বিষয়ের উপরে 2টা টপিকস থাকবে। আমি যে কোনো দুইজনকে বলবো, তারা 5 মিনিট করে কথা বলবা। মানে আমি সময় দিব, দুইজনকে 2টা টপিকস দিব এবং 5 মিনিট করে ভাবার জন্য সময় দেব, এবং তারপরে তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? আমরা সামহাউ একটু ক্লাসটাকে ইন্টারেক্টিভ করতে চাই আর কি। বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। ওকে, আমরা আগের ক্লাসগুলো একটু রিক্যাপ করে নিচ্ছিলাম যে আগের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করেছি, এবং এই 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 তোমার ক্লাসিফিকেশন আন্ডারে যে এক্সাম্পল গুলো আছে, প্রত্যেকটা এক্সাম্পলের মোড অফ অ্যাকশন এবং সেগুলো হচ্ছে এনিমেলে কি কি ধরনের ইফেক্ট ফেলে, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলেছি। আচ্ছা, আজকে আমরা কথা বলবো নতুন আরেকটা ক্লাসিফিকেশন নিয়ে। সেটা হচ্ছে কি অ্যাডিটিভস দ্যাট প্রমোটস গ্রোথ এন্ড প্রোডাকশন। আচ্ছা, গ্রোথ এবং প্রোডাকশনে হেল্প করবে এই ধরনের অ্যাডিটিভস। তোমরা একটা জিনিস খেয়াল করবা, তোমরা যখন যদি কেউ ফিল্ডে যাওয়ার সুযোগ হয়, তো আমরা আগের ক্লাসিফিকেশনে যে এক্সাম্পল গুলো দিলাম, অ্যাসিডিফায়ার, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স, গ্রিট এবং আদার্স যে এক্সাম্পল গুলো দিয়েছি, সবগুলোই কিন্তু অ্যাডিটিভস। এবং এইখানে যে অ্যাডিটিভস গুলো আছে, অ্যান্টিবায়োটিক্স এবং আর্সেনিক্যালস, এগুলো অ্যাডিটিভস। ফিল্ডে যদি তুমি যাও, ফিল্ডে দেখবা এই অ্যান্টিবায়োটিক্স যে গ্রোথ প্রমোটার বা গ্রোথ প্রমোটিং এজেন্ট, এটার ডিমান্ড সবচেয়ে বেশি। এবং ফার্মাররা ফ্রিকুয়েন্টলি বলবে, স্যার কোনো একটা অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার দিয়ে দেন, ঠিক আছে? তো তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে আগের যে বিষয়গুলোর কথা বললাম, অ্যাসিডিফায়ার, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স, এই বিষয়গুলো থেকেও ফার্মারের কাছে অ্যান্টিবায়োটিক্স গ্রোথ প্রমোটিং যে এজেন্ট গুলো বা অ্যান্টিবায়োটিক্স এর যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো বেশি তোমার অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? তো এই অ্যাকসেপ্টেবল হওয়ার অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, তোমরা একটা জিনিস মনে রাখবা, এই অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটারটা আগে আসছে, এবং সেটার কাউন্টার পয়েন্ট হিসেবেই কিন্তু পরবর্তী সময়ে প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক, অ্যাসিডিফায়ার, এই বিষয়গুলো সায়েন্টিস্ট ডেভেলপ করেছে। তোমরা আজকের ডিসকাশন থেকে যে বিষয়টা বোঝার চেষ্টা করবা, যে অ্যান্টিবায়োটিক্সটা কেন ফার্মারের কাছে ইম্পর্টেন্ট, এক। দ্বিতীয় হচ্ছে, কেন সায়েন্টিস্টরা চিন্তা করলো যে না, এই অ্যান্টিবায়োটিক্সটাকে ফার্দার মোর আর ইউজ করা যাবে না এনিমেলে, এটার ব্যাড ইফেক্ট হবে, ঠিক আছে? কেন মনে করলো, ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, এখানে দেখো যে আমরা একটা বিষয় বলেছি যে পোল্ট্রি ফার্মিং, এটাকে তোমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চাও না সাবসিস্টেন্স ফার্মিং চাও? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা বিষয়টা হচ্ছে এরকম, যেখানে তোমার পোল্ট্রি ফার্মিংটা হবে একদম কন্ট্রোল এনভায়রনমেন্টে, একটা লার্জ তোমার কমার্শিয়াল কন্ট্রোল হাউস থাকবে, এবং সেটার মধ্যে সবকিছু থাকবে অটোমেটিক, ঠিক আছে? তো মোট কথা হচ্ছে, যারা এই পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে যারা লার্জ প্লেয়ার বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে যারা লার্জ স্টেক হোল্ডার, তারাই আসলে এই পোল্ট্রি ফার্মিংটাকে নিয়ন্ত্রণ করবে। এটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এটাকে আরো অন্য সেন্সে যদি বলি, যে আমরা লার্জ ইন্ডাস্ট্রিকে আরো প্রমোট করতেছি, এই সেক্টরটাকে আরো বেশি করে ধরার জন্য। তাহলে সাবসিস্টেন্স ফার্মিংটা কি? সাবসিস্টেন্স ফার্মিংটা হচ্ছে যে আমার কিছু খামারি আছে যারা এই 1000 বা 2000 মুরগি পালন করে লাইভলিহুড কন্টিনিউ করে। এটা হচ্ছে সাবসিস্টেন্স ফার্মিং।
এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা একদম কমার্শিয়াল স্টেটে যখন একটা ফার্মিং হবে, সেখানে সবকিছুই হবে কি অটোমেটিক, এবং তার শেডটা হবে কন্ট্রোল হাউস। এবং সাবসিস্টেন্স ফার্মিং এর ক্ষেত্রে যেহেতু ফার্মার তার লাইভলিহুডের জন্য এই বিষয়গুলো রেয়ার করে, তো মোস্ট অফ দ্য কেসে এই সবকিছুই হবে কি একটু রুরাল বেসড, যেরকম ওপেন শেড হাউস থাকবে, ফিডটা হবে হচ্ছে হয় রেডিমেড, নয়তো হচ্ছে বিভিন্ন ফিড কোম্পানির কাছে কিনে এনে হাতের মাধ্যমে দেওয়া হবে। তো লিটার ম্যানেজমেন্ট হবে, এই বিষয়গুলো হবে। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে একটা সাস্টেইনেবল পোল্ট্রি ডেভেলপমেন্টের জন্য ইন্ডাস্ট্রিয়াল স্কেল প্রোডাকশন দরকার, না ইন্ডাস্ট্রিয়াল স্কেল প্লাস সাবসিস্টেন্স ফার্মিং দুইটাই দরকার? দুটোই দরকার। দুইটাই দরকার, আশিক বলছো? জি স্যার। আচ্ছা, কেন তোমার কেন মনে হলো দুইটাই দরকার? এত বেশি জায়গা, এত বেশি ইনভেস্টমেন্ট সবাই করতে পারবে না, কিন্তু যদি ফার্মার লেভেলে আসে তাহলে ধরেন যে অল্প অল্প জায়গায় প্রতিটা এলাকায় ধরেন যে ছোট ছোট ফার্ম করে উঠলো, প্রোডাকশন তো বাড়বে তখন। আচ্ছা, আমাকে কেউ কি বলতে পারো যে এই সাবসিস্টেন্স ফার্মিং এ 1 কেজি ব্রয়লার প্রোডাকশনের কস্ট বেশি হবে, না ইন্ডাস্ট্রিয়াল স্কেলে 1 কেজি ব্রয়লার প্রোডাকশনের কস্ট বেশি হবে? স্যার ইন্ডাস্ট্রিয়ালে স্কেলে কস্ট বেশি হবে না? জি স্যার, বেশি হবে কস্ট। আচ্ছা, তোমাদের এই পারসেপশনটা ভুল। কেন ভুল জানো? ভুলটা এই সেন্সে, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এই মনে করো তোমার একটা লার্জ কন্ট্রোল শেডে, জাস্ট মিনিট, লার্জ একটা কন্ট্রোল শেডে মনে করো সে ফর এক্সাম্পল 1 থেকে 2 লাখ ব্রয়লার রেয়ার করা হচ্ছে। কত? 1 থেকে 2 লাখ। ঠিক আছে, এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, এটার কস্ট বেশি হতে পারে। কেন কস্ট বেশি হতে পারে? কারণ আমি তো এখানে কন্ট্রোল হাউস দিচ্ছি। তোমরা কি কন্ট্রোল হাউসের টার্মটা কখনো শুনেছো এর আগে? জি স্যার। পোল্ট্রি সায়েন্সে যেটা পড়ানোর কথা, কন্ট্রোল সেটা হচ্ছে সবকিছুই কন্ট্রোল, মানে তোমার টেম্পারেচার, ভেন্টিলেশন, হিউমিডিটি সবকিছু কন্ট্রোল থাকে। আচ্ছা, তোমাদের এখন মনে হতে পারে যে এখানে যেহেতু আমরা টেম্পারেচার কন্ট্রোল করছি এবং আদার্স এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো কন্ট্রোল করছি এবং ফিডগুলো দিচ্ছি অটোমেশনে, তার মানে এখানে কস্ট বেশি হবে। কিন্তু আলটিমেটলি হবে না। কেন হবে না? তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে একটা ব্যাচে তুমি 1 থেকে 2 লাখ ব্রয়লার একবারে রেয়ার করতেছো, এটার জন্য তোমার লেবার লাগবে একদমই কম। কারণ কারণ কি, সবকিছু তুমি কি করতেছো? কন্ট্রোলে করতেছো, মেশিনের মাধ্যমে করতেছো, তোমার লেবার কস্টটা এখানে ইনভলভ হবে না। এক, দ্বিতীয় বিষয়টা দেখো যে আচ্ছা, তোমাদের কি কারো কন্ট্রোল শেডে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে এর আগে? পোল্ট্রি ওই ফার্মে একটা ছিল, কিন্তু ওইটা চালু হয় না এখন। আচ্ছা আচ্ছা, তো বাইরে টেম্পারেচার যখন তোমার মনে করো 35 বা 36, তখন একটা এসি রুমে গেলে কেমন লাগে? ভালো লাগে না? ভালো ফিল হয় না? জি স্যার। আচ্ছা, তো কন্ট্রোল শেডটা হচ্ছে মানে এসি রুম থেকে বা এয়ার কন্ডিশন রুম থেকে আরো ভালো। কেন? এয়ার কন্ডিশন রুমে কিন্তু তোমার টেম্পারেচারটা মানে ডাউন থাকে, বাট এখন তুমি মনে করো, চিন্তা করো তুমি, তোমার অনেক গরম লাগছে, তুমি একটা এসি রুমে চলে আসলা ঠান্ডা, আর সেম কাজটা হলো তুমি পদ্মার পাড়ে দাঁড়াইলা, ওইখানকার টেম্পারেচারটা কম আর বাতাস আসতেছে, কোনটা বেশি ভালো লাগবে তোমার? পদ্মার পাড়ে। হ্যাঁ, কারণ ওইখানে তোমার টেম্পারেচারটাও কম আছে, এট দ্য সেম টাইম কি তোমার বাতাসটাও তোমার ভালো লাগতেছে। কন্ট্রোল শেডে কেমন, টেম্পারেচারটাও ঠান্ডা থাকে এবং এট দ্য সেম টাইম একটা মৃদু বাতাস সবসময় এখানে বইতে থাকে। ঠিক আছে, যার কারণে ওইখানে ভিতরে তোমার এনিমেল গুলো খুব কমফোর্ট জোনে থাকে। এই কমফোর্ট জোনে থাকার কারণে এই এনিমেল গুলো সবসময়ই তোমার মানে ওপেন সাইডের যে হাউস বা ওপেন হাউস থেকে পারফরমেন্স বেশি দিবে। এক, দ্বিতীয় বিষয়, তুমি যখন মানে খুবই কি বলে একটা ফ্রেশ থাকবা, মাইন্ডে থাকবা বা ফ্রেশ অ্যাটিটিউডে থাকবা, তখন কিন্তু নর্মাল তোমার কোনো ডিজিজ হলে বা কোনো ডিজিজ যদি ইয়েতে থাকে, তোমার ক্লিনিক্যাল স্টেজে না আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা তোমার উপর ইফেক্ট পড়বে না। কারণ তোমার বডিটা কি, তোমার বডিটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আসছে বা বডিটা একটা ভালো স্টেটে আছে। যার কারণে এই তুমি কন্ট্রোল শেডে যখন ব্রয়লার গুলো রেয়ার করবা বা মুরগি রেয়ার করবা, তাদের যেহেতু ফিজিক্যাল কোনো স্ট্রেস নাই এবং এনভায়রনমেন্টাল কোনো স্ট্রেস নাই, যার কারণে মানে ডিজিজ গুলো খুব সহজে এদেরকে এফেক্ট করতে পারবে না। ঠিক আছে, যার কারণে
এই কন্ট্রোল শেডে বা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যখন ব্রয়লার বা তোমার পোল্ট্রি রেয়ার করা হয়, সেক্ষেত্রে মেডিকেশন চার্জ হয় খুব কম। ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার বিষয়, এট দ্য সেম টাইম আমরা যদি কম্পেয়ার করি সাবসিস্টেন্স ফার্মিং এর ক্ষেত্রে, এটা যেহেতু ওপেন হাউস, এখানে ডিজিজ প্রিভ্যালেন্স অনেক বেশি। তারপরে হচ্ছে তোমার এখানে সামার স্ট্রেস, কোল্ড স্ট্রেস, তারপরে তোমার হচ্ছে ম্যানেজমেন্টাল স্ট্রেস, অনেকগুলো বিষয় এখানে তোমার জড়িত, যার কারণে এটার গ্রোথ সবসময় কম হবে কম্পারেটিভলি টু আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল স্কেল বা কমার্শিয়াল স্কেল এর কথা চিন্তা করি। আচ্ছা, এখন যদি আমরা এই বিষয়গুলো কনসিডার করি, তোমাদের এখন কি মনে হয় যে কোনটার প্রোডাকশন কস্ট বেশি হবে আর কোনটার কম হবে? স্যার সাবসিস্টেন্স ফার্মিং এর প্রোডাকশন কস্ট বেশি হবে। বেশি হবে, কারণ বেশি হবে যে আমরা বললামই তো, এখানে অনেকগুলো বিষয় তোমার এটা এই অ্যানিমেলের প্রপার গ্রোথটাকে ট্রিগার করবে। ঠিক আছে। আচ্ছা, এই কথাটা কেন বললাম, এই কথাটা আমরা লাস্টে ডিসকাশন করব যে কেন বললাম এই কথাটা, যে আমরা কোন দিকে আগাতে চাই। ঠিক আছে। আচ্ছা, এটা লাস্টে এই স্লাইডটা নিয়ে আমরা আবার আসবো। ওকে, তো অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার নিয়ে আমরা যেহেতু কথা বলছিলাম, যে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটারটা আসলে কি। তোমরা জানো যে অ্যান্টিবায়োটিক্স হচ্ছে কি লিভিং অর্গানিজমের আইদার হচ্ছে ফুল পার্ট অথবা এটার সাবস্ট্রেটস। কেন এটা এমন ভাবে তৈরি করা হয়, ইদার হচ্ছে এটার ব্যাকটেরিওস্ট্যাটিক প্রপার্টি থাকবে, আর না হলে এটার ব্যাকটেরিওসাইডাল প্রপার্টি থাকবে। ব্যাকটেরিওস্ট্যাটিক প্রপার্টিটা কি, যেটা ব্যাকটেরিওস্ট্যাটিক এবং ব্যাকটেরিওসাইডাল দুইটা প্রপার্টি হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করার প্রপার্টি, কিন্তু ব্যাকটেরিওস্ট্যাটিকটা হচ্ছে যে কিল দ্য ব্যাকটেরিয়া ডিরেক্টলি মেরে ফেলবে। ঠিক আছে। আর ব্যাকটেরিওসাইডালটা হচ্ছে ডিরেক্টলি মারবে না, ইনডিরেক্ট ওয়েতে মারবে। কিভাবে মারবে? সেল ডিভিশনটাকে তোমার সে প্রিভেন্ট করে দিবে। সেল ডিভিশন প্রিভেন্ট করার অর্থই হচ্ছে তার ব্যাকটেরিয়ার পপুলেশন আর বৃদ্ধি হবে না। পপুলেশন বৃদ্ধি না হওয়া মানে তো ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাবে আস্তে আস্তে। ঠিক আছে। আচ্ছা, গ্রোথ প্রমোটিং অ্যান্টিবায়োটিক্স গুলো যেরকম প্রথমে শুরু হয়েছিল তোমার পেনিসিলিয়াম নিয়ে, তারপর অক্সিটেট্রাসাইক্লিন, এখন যেরকম ইরাথ্রোমাইসিন, ফ্লেভোমাইসিন, এই বিষয়গুলো অনেকগুলোই তোমার গ্রোথ প্রমোটিং অ্যান্টিবায়োটিক্স আছে। আচ্ছা, অ্যান্টিবায়োটিক্স গুলো আসলে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়। তোমরা জানো যে একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম আর এটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম। দুইটার মধ্যে পার্থক্য কি? ব্রড অ্যান্টিবায়োটিক্স গুলো আমরা কেন দেই, দেখো এখানে প্রথমে আমরা যখন ডেফিনেশন বলছি, ডেফিনেশনে কিন্তু বলে দিচ্ছেন যে অ্যান্টিবায়োটিকটা আমরা কেন দিই। দেখো অ্যান্টিবায়োটিক ডেফিনেশনে আমরা কি বলছি, these are substrates which are produced by living organism and which is small concentration have bacteriostatic or bactericidal properties, whereas bacteriostatic properties mean kill the bacteria directly and bactericidal property means prevent cell division of bacteria. আচ্ছা, এই ডেফিনেশন থেকে কি আমরা বুঝতেছি না যে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটর গুলো আমরা কেন দেই? বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, দেখো যে নিচের লাইনে মানে রেড কালারে যে মার্ক দেওয়া আছে, এখানে বলাই আছে ইদার এটার কি থাকবে, ব্যাকটেরিওস্ট্যাটিক প্রপার্টি থাকবে, আর নয়তো কি থাকবে, ব্যাকটেরিওসাইডাল প্রপার্টি। তার মানে আমরা ব্যাকটেরিয়ার পপুলেশনকে কমানোর জন্য বা কন্ট্রোল করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করি। তো নিচে দেখো আমরা বলছি যে অ্যান্টিবায়োটিক্সকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্রড রেঞ্জ বা ব্রড স্পেকট্রাম, আর একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম। ব্রড স্পেকট্রাম কি, যখন আমরা একটা অ্যান্টিবায়োটিক্স দিব কিন্তু আমার কাজ থাকবে কি অনেকগুলো ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করা, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি সেটাকে ব্রড স্পেকট্রাম। আর ন্যারো স্পেকট্রাম কি, একটা অ্যান্টিবায়োটিক একটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বা একটা মাইক্রোবসের বিরুদ্ধে কাজ করবে, সেটাকে আমরা বলবো ন্যারো স্পেকট্রাম। আমাদের ক্ষেত্রে দুইটাই দরকার হয়। ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যান্টিবায়োটিক্স গুলো বললাম যে ব্যাকটেরিওসাইডাল বা ব্যাকটেরিওস্ট্যাটিক প্রপার্টি আছে, হ্যাঁ তাই বলছি না? প্রথমটা কি বলছি, ব্যাকটেরিওস্ট্যাটিক। ব্যাকটেরিওস্ট্যাটিক প্রপার্টিটা কিভাবে শো করে, আমরা যখন কোনো অ্যান্টিবায়োটিক্স দেই, অ্যান্টিবায়োটিক্স স্পেসিফিক ব্যাকটেরিয়ার তোমার সাইটোপ্লাজমে গিয়ে সাইটোপ্লাজমের অসমোটিক প্রেসারটাকে কি করে বাড়িয়ে দেয়। আলটিমেটলি অসমোটিক প্রেসার বাড়ার কারণে কি হবে, সেল মেমব্রেনটা ফেটে যায় বা রাপচার হয়ে যায়। সেল মেমব্রেন রাপচার হওয়া মানে হচ্ছে ওই ব্যাকটেরিয়াটা মারা যাবে, ডিরেক্টলি মারা যাবে। আচ্ছা, ডিরেক্টলি মারা যাওয়ার বিষয়টাকে আমরা কি বলছি, ব্যাকটেরিওস্ট্যাটিক। আরেকটা আমরা বলছি কি ব্যাকটেরিওসাইডাল। ব্যাকটেরিওসাইডাল বলতে আমরা বলছিলাম যে ব্যাকটেরিয়াগুলো তার পপুলেশনকে বৃদ্ধি করবে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো,
তোমরা জানো যে 30S রাইবোসোমাল ইউনিটটা ইম্পর্টেন্ট কেন? প্রোটিন সিনথেসিসের জন্য। আমরা জানি প্রোটিন সিনথেসিসের জন্য স্টেপগুলো কি হচ্ছে, ডিকোডিং, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলোর মাধ্যমে কি হয়, প্রোটিন সিনথেসিস হয়। হ্যাঁ, আচ্ছা, তুমি যদি কোনো অ্যান্টিবায়োটিক্স সাপ্লিমেন্টস করো, সাপ্লিমেন্টস করার পরে কি হবে, এই অ্যান্টিবায়োটিক্সটা ডিরেক্টলি গিয়ে ওই ব্যাকটেরিয়ার 30S রাইবোসোমাল ইউনিটের সাথে বন্ড তৈরি করবে। আচ্ছা, এই 30S রাইবোসোমালের সাথে বন্ড তৈরি করলে আসলে আলটিমেটলি কি হবে? আমরা আগেই বললাম যে এই 30S রাইবোসোমাল ইউনিটটা রেসপন্সিবল ফর ডিকোডিং। তো তুমি যদি কোনো একটা অ্যান্টিবায়োটিক দিলা, এটা 30S রাইবোসোমাল ইউনিটে গিয়ে তোমার বন্ড তৈরি করে ফেললো বা এটাকে ব্লক করে দিল, ব্লক করলে কি হবে, আলটিমেটলি ডিকোডিংটা বন্ধ হয়ে যাবে। ডিকোডিং বন্ধ হলে আলটিমেটলি ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন বা ফার্দার কোনো প্রসেস হবে না। আলটিমেটলি কি হবে, ওই ব্যাকটেরিয়ার কোনো ফার্দার প্রোটিন সিনথেসিস হবে না। প্রোটিন সিনথেসিস মানে হচ্ছে ব্যাকটেরিয়ার কোনো সেল ডিভিশন হবে না। দেখো এখানে আমরা কি বলছি, ইনহ্যাবিট ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস বাই ইরিভার্সিবলি বাইন্ডিং টু দ্য 30S রাইবোসোমাল ইউনিট অফ ব্যাকটেরিয়া। হ্যাঁ, দেন আমরা কি বলছি, অ্যামাইনো গ্লাইকোসাইডস। আচ্ছা, অ্যামাইনো গ্লাইকোসাইডটা হচ্ছে যে তোমার ওয়ান সোর্স অফ সাবস্ট্রেটস ফর অ্যান্টিবায়োটিক্স। হ্যাঁ, বাইন্ড টু দ্য 30S subunit of the bacterial ribosome and thereby inhibiting bacterial protein synthesis এখানে ব্র্যাকেটেড ট্রান্সলেশন আমরা বলছি, মানে ডিকোডিং, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই প্রসেসগুলোতে সে বাধা দিবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে প্রথমে যে আমরা ডেফিনেশন বলতে গিয়ে বললাম যে অ্যান্টিবায়োটিক্স হচ্ছে ওই ধরনের সাবস্ট্রেটস যেগুলো লিভিং অর্গানিজম থেকে আমরা পাই, এবং এইগুলোর আইদার হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক প্রপার্টি থাকবে আর নতুবা কি থাকবে, ব্যাকটেরিওসাইডাল প্রপার্টি থাকবে। এবং ব্যাকটেরিওস্ট্যাটিক প্রপার্টিটা সে কিভাবে শো করে, আমরা বললাম যে সাইটোপ্লাজম, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম অসমোটিক প্রেসারটাকে ইনক্রিজ করে, ইনক্রিজ হওয়ার কারণে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনটা ডিসরাপ্ট হয়ে যায় বা ভেঙে যায়। আচ্ছা, একটা বিষয়, আরেকটা বিষয় আমরা বলছি যে ব্যাকটেরিওসাইডাল ইফেক্ট আছে। ব্যাকটেরিওসাইডাল ইফেক্টটাকে সে কিভাবে শো করে, সে হচ্ছে ব্যাকটেরিয়ার ফার্দার সেল ডিভিশনকে ইনহ্যাবিট করে। সেটা কিভাবে করে, ব্যাকটেরিয়ার যে রাইবোজোমে 30S ইউনিট আছে, এই ইউনিটের সাথে সে বাইন্ড হয় এবং বাইন্ড হয়ে প্রোটিন সে ডিকোডিং এ বাধা দেয়। আলটিমেটলি প্রোটিন ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন প্রসেসগুলো আলটিমেটলি হয় না। ঠিক আছে, আচ্ছা, এটা তো আমরা এই কথাগুলো যে আমরা বললাম, এটা কিন্তু ওভারঅল আমরা বললাম যে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার গুলো দিলে ওভারঅল কি হয়, কিন্তু আমরা তো আবার বলছি যে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার। তাহলে আসলে এই যে আমরা বললাম যে অ্যান্টিবায়োটিক্স গুলো যেটা যখন আমরা দিব, সেটা আইদার হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করবে অথবা ব্যাকটেরিয়াল সেল ডিভিশনকে প্রিভেন্ট করবে। আচ্ছা, এটাতে আসলে আলটিমেটলি ঠিকই আছে যে ব্যাকটেরিয়া পপুলেশন কমলে বা আমাদের ডিজায়ারেবল ব্যাকটেরিয়া যদি আমরা বাড়াতে চাই অথবা হার্মফুল ব্যাকটেরিয়া যদি কমাই, তাহলে আলটিমেটলি আমাদের হোস্টের জন্য উপকার হবে। ঠিক আছে, কিন্তু এই যে অ্যান্টিবায়োটিক্স এর একটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ অ্যাজ এ গ্রোথ প্রমোটিং এজেন্ট, সেটা গ্রোথ প্রমোটিং এজেন্ট আসলে কিভাবে কাজ করে অ্যান্টিবায়োটিক্স আমরা একটু দেখে নিই। আচ্ছা, দেখো এখানে মোড অফ অ্যাকশন অ্যাজ জিপি, গ্রোথ প্রমোটার, ইন্টেস্টাইনাল ওয়ালকে থিনার করে। ঠিক আছে, ইন্টেস্টাইনাল ওয়ালকে থিনার করে। আচ্ছা, ইন্টেস্টাইনাল ওয়াল যদি থিনার হয় বা ভিলাই যদি থিনার হয়, তাহলে আলটিমেটলি কি হবে, অ্যাবজর্পশন বেশি হবে। এখানে আমরা একটা জিনিস দেখো হাইলাইট করার চেষ্টা করেছি যে অ্যান্টিবায়োটিক্স যে তোমার ব্রয়লার গুলোকে বা যে পোল্ট্রি গুলোকে দেওয়া হয়, তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের রেট বেশি। কেন বেশি? কারণ অ্যান্টিবায়োটিক্স দেওয়ার কারণে ইন্টেস্টাইনাল ওয়ালটা থিন হয়। আচ্ছা, রিডিউস দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম, এটা আমরা বললাম যে মাইক্রো অর্গানিজম গ্রোথ রিডিউস হবে, দ্যাট কম্পিট উইথ দ্য হোস্ট ফর দ্য সাপ্লাই অফ নিউট্রিয়েন্টস। আচ্ছা, এখানে আমরা বলতে চাচ্ছি যে রিডিউস দ্য গ্রোথ অফ harmful microorganism that competes with the host for the supply of nutrients. এখন এটাই মিন করছে যে আমরা হার্মফুল ব্যাকটেরিয়াকে সংখ্যা রিডিউস করতে চাচ্ছি। এটা দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হবে এরকম যে ওই হার্মফুল ব্যাকটেরিয়া গুলোতে বেঁচে থাকার জন্য হোস্টের কাছ থেকে নিউট্রিয়েন্ট শেয়ার করতে, তার মানে ওই সংখ্যাগুলো রিডাকশন করার অর্থই হচ্ছে হোস্ট গুলো নিউট্রিয়েন্ট বেশি পাবে, এক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যেহেতু আমরা বলেই ফেলছি হার্মফুল মাইক্রো অর্গানিজম, তার মানে সে কি করতো, ডিজিজ ক্রিয়েট করতো। তার মানে তার সংখ্যা যখন আমরা রিডাকশন করব,
সংখ্যা রিডাকশন করার সাথে সাথে কি হবে, ডিজিজ হওয়ার চান্স এনিমেলে কম থাকবে, ঠিক আছে। চান্স কম থাকা মানে এনিমেল আলটিমেটলি গ্রোথ বেশি হবে। 3 নম্বর পয়েন্টে দেখো আমরা বলেছি যে অ্যান্টিবায়োটিক্স অল্টার ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া সো দ্যাট, আচ্ছা একটু তোমরা মিউট করে নাও যাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে। অ্যান্টিবায়োটিক্স অল্টার intestinal bacteria so that less urease is produced and thus less ammonia is formed. আচ্ছা, এই 3 নাম্বার পয়েন্টটাতে আমরা আসলে আচ্ছা যাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে তারা একটু মিউট করে নাও প্লিজ। আচ্ছা, এই 3 নাম্বার পয়েন্টে আসলে আমরা কি বোঝানোর চেষ্টা করলাম দেখো, অ্যান্টিবায়োটিক্স অল্টার ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া, ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়ার পপুলেশনকে সে কি করে, চেঞ্জ করে, হ্যাঁ, সো দ্যাট লেস ইউরিয়াস ইজ প্রোডিউসড এন্ড দাস লেস অ্যামোনিয়া ইজ ফর্ম। সেটা এটাতে আসলে কি বোঝাতে যাচ্ছে? আচ্ছা, এখন ফিডের মধ্যে যদি তোমার ইউরিয়া থাকে, ঠিক আছে, ফিডের মধ্যে যদি ইউরিয়া থাকে, এই ইউরিয়াটা মনে করো তোমার ব্রয়লারের ক্ষেত্রে তোমার স্মল ইন্টেস্টাইনের লোয়ার পোর্শন বা লার্জ ইন্টেস্টাইনে আসলো, আসার পরে ব্যাকটেরিয়া তোমার এটার উপরে কাজ করবে, ঠিক আছে। এখন ব্যাকটেরিয়া এটার উপর কাজ করতে গেলে ব্যাকটেরিয়ার একটা এনজাইম দরকার হবে, তার মানে ইউরিয়াটাকে ভাঙা দরকার। এই ভাঙার জন্য এনজাইমটার নাম কি, ইউরিয়েস। আচ্ছা, এটা যদি সাম এক্সটেন্ডে সে ভাঙার পরে এই ইউরিয়াকে ইউরিয়েস দিয়ে ভেঙে অ্যামোনিয়া প্রোডাকশন করে। এই অ্যামোনিয়াটা অল্প অ্যামাউন্ট হলে সেটা হচ্ছে তোমার সেটার জন্য এনিমেলের জন্য ইউটিলাইজেবল হবে। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে এখানে লার্জ ইন্টেস্টাইনে যে ব্যাকটেরিয়া গুলো আছে, ব্যাকটেরিয়া গুলো অনেক বেশি কি তৈরি করতে পারে, ইউরিয়াস তৈরি করতে পারে। তার মানে ফিডের মধ্যে যদি কোনো ইউরিয়া আসে বা আমরা ইন্টেনশনাল ইউরিয়া দেই, তাহলে সেই এই ব্যাকটেরিয়া গুলো উইথ দ্য হেল্প অফ ইউরিয়াস এনজাইম ইউরিয়াটাকে ভেঙে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া প্রোডাকশন করবে, ঠিক আছে। তো এই অ্যামোনিয়াটা আবার সার্টেন এক্সটেন্টের পরে কি হয়, টক্সিক হিসেবে কাজ করে, ঠিক আছে। তো টক্সিক হিসেবে কাজ করলে কি হবে, এই নন রুমিনেন্টস এর ক্ষেত্রে গ্রোথ কম হবে। দেখো আমরা বলছি অ্যামোনিয়া ইজ হাইলি টক্সিক এন্ড সাপ্রেস দ্য গ্রোথ ইন নন রুমিনেন্ট। আবার আমরা এটাও কিন্তু বলছি যে স্মল অ্যামাউন্টের যদি তুমি ইউরিয়া দাও, সেক্ষেত্রে স্মল অ্যামাউন্ট যদি সে ইউটিলাইজ করলে তার ব্লাডে যে অ্যামোনিয়াটা যাবে, এই অ্যামোনিয়াটা তার ওভারঅল নাইট্রোজেন পোলকে বৃদ্ধি করবে এবং তার জন্য বেনিফিশিয়াল হিসেবে কাজ করবে। কিন্তু যদি সংখ্যা বেশি হয়, তোমার ইউরিয়া তুমি বেশি দিছো, অথবা এখানে যে পপুলেশন আছে এই পপুলেশন গুলা তোমার বেশি পরিমাণ ইউরিয়াস প্রোডাকশন করে, তো দুইটাই হচ্ছে ডেট্রিমেন্টাল। কারণ কি আমরা বলছি সার্টেন লেভেলের পরে অ্যামোনিয়া টক্সিক হিসেবে কাজ করে। কিন্তু আমরা যদি একটু নন রুমিনেন্টস এর ক্ষেত্রে চিন্তা করি, রুমিনেন্টস এর ক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়া টক্সিক হিসেবে কাজ করে না, কারণ রুমিনেন্ট নাইট্রোজেনকে ইউজই করে ইন দ্য ফর্ম অফ অ্যামোনিয়া, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার পয়েন্টে দেখো আমরা বলছি স্টিমুলেট দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম দ্যাট সিনথেসিস নোন অর আনআইডেন্টিফাই নিউট্রিয়েন্টস। আচ্ছা, অনেক ধরনের নিউট্রিয়েন্ট সিনথেসিস করতে পারে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বি ভিটামিন, যেটা ফার্দার নন রুমিনেন্টস এর ক্ষেত্রে সেটা ইউজেবল হয়। আচ্ছা, তো এই বিষয়গুলো কি ট্রিগার করে হচ্ছে তোমার যে একটা অ্যান্টিবায়োটিক্স কেন গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে, ঠিক আছে। ওকে, এখানে দেখো আমরা কিছু রিয়েল ফিগার দেওয়ার চেষ্টা করেছি। এটা মনে করো দুইটা গ্রুপ আছে, একটা গ্রুপ হচ্ছে কন্ট্রোল আর এটা হচ্ছে কন্ট্রোলের সাথে আমরা কিছু অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার দিয়েছি। তো আমরা তোমার 35 দিন পরে আমরা আসলে কি দেখলাম, যে বডি ওয়েট গেইন দেখলাম কন্ট্রোল গ্রুপের হচ্ছে 2 কেজি 9 গ্রাম, সরি 2 কেজি 90 গ্রাম, এবং যে গ্রুপটাতে আমি অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার দিয়েছিলাম সেইখানে দেখলাম আমার 2 কেজি 130 গ্রাম। তার মানে কি অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে আমার গ্রোথ বেড়ে গেছে। এবং আমরা যদি এফসিআর এর কথা চিন্তা করি, এফসিআর দেখো কমে গেছে, কারণ আমরা জানি এফসিআর কমে যাওয়া ভালো, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে দেখো যে আমরা ফিকাল মানে ফিসিসের মাইক্রোবিয়াল কাউন্ট দেখতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোলের ক্ষেত্রে দেখতেছি যে ল্যাক্টোব্যাসিলাস আছে হচ্ছে 6.15, কম্পেয়ার করে যদি আমরা অ্যান্টিবায়োটিক গ্রুপের ক্ষেত্রে ল্যাক্টোব্যাসিলাস আছে 6.42। তার মানে কি আমি যে তোমার অ্যান্টিবায়োটিক্সটা ইউজ করেছিলাম তার উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য ছিল যে হার্মফুল ব্যাকটেরিয়াকে রিডাকশন করবে, এট দ্য সেম টাইম বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াকে সে প্রমোট করবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো যার কারণে কি হচ্ছে ফিকাল কাউন্টে ল্যাক্টোব্যাসিলাসের সংখ্যা কিন্তু বেশি দেখাচ্ছে, হ্যাঁ।
অ্যাট দ্য সেম টাইম দেখো তোমার এটা এটা কি বলছে, এন্টারোব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কন্ট্রোলে দেখতেছি 5.73 ছিল এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে সেটা 5.40, তার মানে কমে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যে উদ্দেশ্য দিয়েছিলাম যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানো এবং হার্মফুল ব্যাকটেরিয়ার সংখ্যা কমানো, এই বিষয়গুলো সাকসেসফুলি ওয়ার্ক করতেছে। ঠিক আছে। আচ্ছা, ভিলাই হাইটের ক্ষেত্রে আমরা ভিলাই হাইটের ইম্পর্টেন্ট আমরা কি বলেছিলাম, যে ভিলাই হাইট যত বেশি হবে তোমার নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন তত ভালো হবে। ঠিক আছে। দেখো অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার ব্যবহার করার কারণে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম তিনটা পোর্শনই আমার কি হয়েছে, ভিলাই হাইট তোমার সিগনিফিকেন্ট অ্যামাউন্ট রিডাকশন ইমপ্রুভ হয়েছে। কিন্তু এই ইলিয়াম পোর্শনে দেখো ডিউডেনাম এবং জেজুনাম পোর্শনে বেড়েছে, ইলিয়াম পোর্শনে বাড়েনি। ঠিক আছে, ইলিয়াম পোর্শনে বাড়েনি, কমে গেছে বরঞ্চ। ঠিক আছে, এটা তো একটা রিসার্চ ফাইন্ডিং। তবে তবে একটা জিনিস মনে রাখবা, এটা মানে ইলিয়াম পোর্শনে যে কমে গেছে এটা খুবই রেয়ার কেস, এটা কমে না নরমালি, সবসময় বাড়ে। ঠিক আছে, এটা কমে গেছে হয়তো, কেন কমে গেছে অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু তোমার নর্মাল সেন্সে একটা বিষয় মনে রাখবা যে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করলে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম তিনটা পোর্শনই কি কন্ট্রোলের তুলনায় ভিলাই লেন্থ বড় হবে, বেশি হবে। আচ্ছা, এখানে আমরা একটা ভিলাইয়ের ফিগার দেওয়ার চেষ্টা করেছি, তোমরা জানো যদিও। এটা হচ্ছে একটা ভিলাই, এবং ভিলাইয়ের উপরের দিকে যে বিষয়গুলো থাকে, দেখো এটাকে আমরা বলি ইপিথেলিয়াল সেল, এবং ইপিথেলিয়াল সেলের উপরে মাইক্রোভিলাই। আমরা যদি খুবই স্পেসিফিক করে বলি যে আসলে ভিলাইয়ের আসলে কোন জায়গা দিয়ে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন হয়, তাহলে আমাদেরকে বলতে হবে কি মাইক্রোভিলাই। এবং মাইক্রোভিলাইয়ে তোমরা যদি খেয়াল করো, ভিলাইয়ের ভিতরে দেখো অনেকগুলো কি তোমার ভেইন, আর্টিকলস এবং লিম ভেসেল থাকে। তার মানে এখান দিয়ে তোমার হচ্ছে কোনো একটা নিউট্রিয়েন্ট আসবে, আসার পরে মাইক্রোভিলাই হয়ে ইপিথেলিয়াল সেল হয়ে এটা কোথায় চলে আসবে, এটা ইদার হচ্ছে তোমার যদি ফ্যাট বা ফ্যাট লাইক সাবস্ট্রেট হয় তাহলে লিম ভেসেলে আসবে, আর যদি তোমার প্রোটিন বা গ্লুকোজ বা আদার্স এই লাইক সাবস্ট্রেট গুলো হয় তাহলে এগুলো ভেইন বা আর্টিকলস এর মাধ্যমে এসে টোটাল বডিতে কি হবে, সার্কুলেট হবে। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, এখানে আমরা আরো কিছু যে একটা কথা বলছিলেন যে ইন্টেস্টাইনাল ওয়ালটা থিনার হয়ে যায়, এই জন্য অ্যাবজর্পশন বেড়ে যায়, কিন্তু স্যার যদি থিনার হয়ে যায় তাহলে ওটা ছিদ্র হয়ে যাওয়া বা অন্য কোনো প্রবলেম হতে পারে না? আচ্ছা, তোমার কোশ্চেনটা ছিল যে ইন্টেস্টাইনাল ওয়াল যদি থিনার হয় সেক্ষেত্রে আদার্স কোনো প্রবলেম হবে কিনা। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা বলতে হবে, আমরা চিন্তা করি, এটাকে চিন্তা করি তোমার এপিথেলিয়াল সেল। হ্যাঁ, এটাকে আমরা চিন্তা করতেছি নিউট্রিয়েন্ট, স্মল ইন্টেস্টাইনে নিউট্রিয়েন্টসটা আসছে, এটা আলটিমেটলি আসলে কোথায় আসার কথা, কোথায়, এই তোমার ব্লাড ভেসেলে আসার কথা, তাই তো? এর মাঝখানে কি আছে, তোমার এপিথেলিয়াল সেল, এবং এটার উপরে কি আছে আমার তোমার মাইক্রোভিলাই। আচ্ছা, একটা বিষয় চিন্তা করো তো, যে এই যে তোমার এপিথেলিয়াল সেল বা ইন্টেস্টাইনাল ওয়াল সেল যত বেশি বড় হবে, তাহলে কি নিউট্রিয়েন্টটাকে তাকে কি লম্বা লম্বা পাত তাকে ক্রস করতে হবে না? যত থিন হবে তত দ্রুত কিন্তু কি হবে, নিউট্রিয়েন্ট তোমার ব্লাডে চলে আসবে। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা যে জিনিসটা বলছো যে এটা ফার্দার কোনো এটা ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এরকম কোনো বিষয় আমার জানা নেই। তো আমি যদি এই বিষয়ে এরকম কোনো ইনফরমেশন পেয়ে থাকি তাহলে আমি ফার্দার তোমাদের সাথে ডিসকাস করবো এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখানেও দেখো একই বিষয় বলা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করার কারণে, এটা হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করার কারণে ইকোলাইয়ের পপুলেশন, আর অ্যান্টিবায়োটিক্স ব্যবহার না করার কারণে ইকোলাইয়ের পপুলেশন গাটে। আগে যেটা বলছিলাম সেটা কিন্তু বলছিলাম কিসে, ফিসিসে। হ্যাঁ, এখন আমরা বলছি গাটে। গাটেও দেখো যে অনেক বেশি তোমার অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে ইকোলাইয়ের সংখ্যা অনেক কমে গেছে। এট দ্য সেম টাইম সালমোনেলার সংখ্যাও কমে গেছে, দেখছো? সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কমে গেছে। এবং গ্রোথের ক্ষেত্রেও আমরা দেখতেছি যে তোমার অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে গ্রোথ তোমার অনেক অনেক বেশি হচ্ছে, যে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে গ্রোথ হচ্ছে 2400, এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে সেটা অ্যারাউন্ড 2650, প্রায় 250 গ্রাম ওয়েট বেশি হচ্ছে। তার মানে এতক্ষণ আমরা যে ডিসকাশন গুলো করলাম, ডিসকাশন দিয়ে তোমরা এই বিষয়টা ক্লিয়ার যে অ্যান্টিবায়োটিক্সটাকে আমরা খুবই আইডিয়াল একটা গ্রোথ প্রমোটিং এজেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, কারণ তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো,
আমরা এসিডিফায়ার, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স এর যে বিষয়গুলো বলেছিলাম সব বিষয়গুলো এখানে চলে আসছে না এক অ্যান্টিবায়োটিকের মধ্যেই। তার মানে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই তোমার সব বিষয়গুলো কভার করতেছে। এট দ্য সেম টাইম আমরা জানি যে অ্যান্টিবায়োটিক্সটা আমরা গ্রোথ প্রমোশনের জন্য ব্যবহার করতেছি, কিন্তু এটার কিন্তু আরো কাজ আছে। আরো কাজ কি, যে তোমার অনেক ডিজিজের প্রিভেনশন হিসেবে কাজ করে। হ্যাঁ, তো মনে করো তোমার আমরা জানি নর্মাল ঠান্ডা বা তোমার কক্সিডিওসিস হলে, তো সেই ক্ষেত্রে আমরা অক্সিটেট্রাসাইক্লিন বা এই ধাঁচের স্ট্রেপ্টোমাইসিন, এই ধাঁচের অ্যান্টিবায়োটিক গুলো দিই। এটা দেওয়ার উদ্দেশ্য কি, ওই তোমার কক্সিডিওসিস বা ঠান্ডা এই জাতীয় রোগ থেকে খুব দ্রুত প্রিভেনশন পাওয়ার জন্য। ঠিক আছে, এট দ্য সেম টাইম আমরা আবার এটাও বললাম যে এই অ্যান্টিবায়োটিক্স গুলো কি কি কাজ করে, গ্রোথ প্রমোশনের কাজ করে। তার মানে অ্যান্টিবায়োটিকের দুইটা বিষয়, একটা হচ্ছে কি তোমার গ্রোথ প্রমোটিং এজেন্ট হিসেবে কাজ করে, আবার আরেকটা কি হিসেবে কাজ করে, আরেকটা হচ্ছে তোমার যে সরি কি বললাম, গ্রোথ প্রমোশন হিসেবে কাজ করে, এবং আরেকটা হচ্ছে ডিজিজ প্রিভেনশন হিসেবে কাজ করে। হ্যাঁ, তোমরা মনে করো একটা ডিজিজ এনিমেলের হয়েছে, তখন যখন অ্যান্টিবায়োটিক তুমি অ্যাপ্লাই করলে ওই ডিজিজের এগেইনস্টে সে কাজ করবে, এট দ্য সেম টাইম সে কিছু তোমার গ্রোথ প্রমোটিং এজেন্ট হিসেবেও কাজ করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি আমরা 2 in 1 পাচ্ছি না, যে তোমার ডিজিজও প্রিভেনশন হচ্ছে, এট দ্য সেম টাইম হচ্ছে গ্রোথও প্রিভেনশন হচ্ছে। কিন্তু এই এত বেনিফিট থাকার পরেও 2006 সালে তোমার ইউরোপিয়ান ইউনিয়ন তারা আইন করে এই অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটারটা বন্ধ করে দিয়েছে, যে এই অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার অ্যাজ এ গ্রোথ প্রমোটিং এজেন্ট হিসেবে ফার্ম অ্যানিমেলে ব্যবহার করা যাবে না। আমি আবার বলছি যে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার গুলো গ্রোথ প্রমোটিং এজেন্ট হিসেবে ফার্ম অ্যানিমেলে ব্যবহার করা যাবে না। আচ্ছা, কেন যাবে না, তারা এই কথাটা কেন বললো? আমরা তো দেখতেছি এখানে হিউজ বেনিফিট, শুধু বেনিফিটই, এবং কম্পেয়ার টু তুমি যদি অ্যান্টিবায়োটিক্স এর প্রাইসিং এর কথা চিন্তা করো, এটা ওই অ্যাসিডিফায়ার, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স থেকে অনেক কম। ঠিক আছে, কিন্তু তাও আবার আমরা বলতেছি যে এটা ব্যবহার করা যাবে না। কেন যাবে না? দেখো, এখানে আমরা কিছু নেগেটিভ কনসিকুয়েন্স বলার চেষ্টা করেছি। প্রথমে একটা জিনিস চিন্তা করো, তোমার একটা অ্যানিমেলের বা একটা ব্রয়লার ফার্মে, যে প্রথমে আমরা আলোচনা করেছিলাম সাবস্টেন্সিয়াল স্টেজ বা হচ্ছে যে রুরাল স্টেজে একটা ফার্মার 1000 বা 2000 ব্রয়লার রেয়ার করতেছে। তো তার সে জানে যে তার যেহেতু ওপেন সাইডেড হাউস এবং ভালো ম্যানেজমেন্ট না, সেক্ষেত্রে কি হতে পারে, তার অ্যানিমেল গুলো ডিজিজে বা তার ব্রয়লার গুলো খুব ডিজিজে আক্রান্ত হতে পারে। সে কি করে, যে এই ডিজিজে যাতে আক্রান্ত না হয় বা এট দ্য সেম টাইম যে অ্যানিমেলের গ্রোথটা যাতে কোনো কারণে হ্যাম্পার না হয়, সে কন্টিনিউয়াস কি করতে থাকে, তোমার তাকে অ্যান্টিবায়োটিক সাপ্লিমেন্টেশন করতে থাকে। ঠিক আছে, আচ্ছা সাপ্লিমেন্টেশন করতে করতে কি হয়, 28 দিন যখন হয়ে যায়, 28 দিন হয়ে যাওয়ার পরে এই ব্রয়লার গুলোকে তারা কি করে দেয়, তারা হচ্ছে বাজারে সেল করে দেয়। আচ্ছা, তো এই যে তোমার সে ইমিডিয়েট পাস্টও কি করলো, অ্যান্টিবায়োটিক্স এর এক্সপোজারে ছিল, থাকার পরে তাকে কোনো ধরনের তোমার রেসিডুয়াল পিরিয়ড বা ফ্রি পিরিয়ড না দিয়ে ডিরেক্টলি তুমি বাজারে সেল করে দিলা। তো কনজিউমার যখন এটা নিয়ে যাওয়ার পরে রান্না করবে, এটার মিটের মধ্যে অ্যান্টিবায়োটিক্স এর রেসিডিউ থাকবে। তার মানে অ্যান্টিবায়োটিক্স থাকবে, কারণ হচ্ছে কি অ্যান্টিবায়োটিক্স তোমার বডি থেকে ডিসঅ্যাপিয়ার হতে 5 থেকে 7 দিন সময় লাগে। তার মানে কোনো একটা ফার্ম অ্যানিমেলে তুমি ডিজিজ বা আদার কারণে যদি অ্যান্টিবায়োটিক অ্যাপ্লিকেশন করো, তাহলে ওই অ্যানিমেল থেকে আইদার মিট যদি তুমি খেতে চাও, অন্ততপক্ষে 7 দিন তোমাকে রেসিডুয়াল পিরিয়ড দিতে হবে অথবা ফ্রি পিরিয়ড দিতে হবে। কেন দিতে হবে? কারণ 5 থেকে 7 দিন কি হয়, অ্যান্টিবায়োটিক্সটা অ্যানিমেলের বডিতে সাস্টেইন করে। কিন্তু মোস্ট অফ দ্য ফার্মার কি করে, যে তোমার ইমিডিয়েট পাস্ট আগের দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছে, পরের দিনই মুরগিটা তোমার হচ্ছে কি করছে, বাজারে বিক্রি করে দিয়েছে। তার মানে এটার মিটের মধ্যে কি আছে, অ্যান্টিবায়োটিক্স এর রেসিডিউ আছে। সেফর ধরে নাও যে আমরা ধরে নিলাম যে টেট্রাসাইক্লিন আছে। আচ্ছা, এই মিটটা তুমি কি করলা, বয়েল করে রান্না করলা। তো বয়েল করে রান্না করলে টেট্রাসাইক্লিনটা কি হবে না, নষ্ট হবে না। আচ্ছা, নষ্ট না হওয়ার পরে এই মিটটা তুমি যখন খাবা, তোমার কিন্তু তোমার যখন অনেক ডিজিজ হয়, এই ডিজিজের জন্য টেট্রাসাইক্লিন ব্যবহার করে ডাক্তার, কারণ তোমার বডিতে অনেকগুলো মাইক্রোবস বা হার্মফুল প্যাথোজেন আছে যেগুলো টেট্রাসাইক্লিন দিয়ে ডিস্ট্রয় করা যায়। ঠিক আছে, আচ্ছা এখন কি হলো, তুমি মিট খেলা, এই মিটের মধ্যে আগে থেকে টেট্রাসাইক্লিন ছিল,
এইটা টেট্রাসাইক্লিন সহ মিটটা তুমি খেলা, তোমার ব্লাডে টেট্রাসাইক্লিন চলে আসলো এবং গাটে গিয়ে এটা কাজ করা শুরু করলো, ঠিক আছে? তাহলে ভালো হলো না আমাদের? আমরা মানে মাংস খেলাম, মাংসের সাথে আলটিমেটলি তোমার বোনাস হিসেবে কিছু অ্যান্টিবায়োটিক্সও পেলাম। না স্যার, না, এটা ভালো না। এই জন্যই তোমার মনে করো এইখানে যে টেট্রাসাইক্লিন বা যে অ্যান্টিবায়োটিক রেসিডিউটা আসবে, এটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট না, খুবই সামান্য অ্যামাউন্ট। এই জন্য ডাক্তার তোমাকে যখন কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে তখন কিন্তু বলে দেয় যে আপনি কোর্স কমপ্লিট করবেন, এটা বলে দেয়। এটা বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, তুমি যদি ইনএডুকুয়েট বা রেসিডুয়াল কোনো খাও, অ্যান্টিবায়োটিক্স তোমার বডিতে আসে, সেক্ষেত্রে কি হবে, এই ব্যাকটেরিয়া গুলোকে ডেস্ট্রয় করার জন্য যতটুকু স্ট্রেন দরকার অতটুকু স্ট্রেন কি অ্যান্টিবায়োটিক্স এর নাই। তার মানে সবগুলো হার্মফুল ব্যাকটেরিয়াকে সে ডেস্ট্রয় করতে পারবে না, ঠিক আছে? ডেস্ট্রয় না করতে পারলে তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। মনে করো তোমাদেরকে কোনো একজনকে আমি বললাম যে আজকে হুট করে 100 বার কান ধরে উঠবস করো। তোমার জন্য কিন্তু এটা খুব টাফ জব। কারণ কি, তুমি কখনোই মানে এতবার কান ধরে উঠবস করো না, বা ইভেন কখনোই কানই ধরো নি, কান ধরে উঠবসই করো না। কিন্তু বিষয়টা যে এরকম হয় যে তুমি ক্লাস 5 থেকে প্রতিদিন 50 বার করে কান ধরে উঠবস করো, ঠিক আছে? তাহলে আজকে যে হুট করে আমি তোমাকে বলি যে 200 বার কান ধরে উঠবস করো, তোমার জন্য কি কোনো বিষয় মনে হবে? না স্যার। কেন মনে হবে না? কারণ তুমি রেগুলার একটা নির্দিষ্ট সার্টেন ডোজে এক্সপোজার, ঠিক আছে? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি, এই যে তুমি ইনএডুকুয়েট বা হচ্ছে রেসিডুয়াল অ্যান্টিবায়োটিক্স দিচ্ছ, দেওয়ার কারণে তোমার তো একটা টার্গেট ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়া পপুলেশনটাকে তুমি কি করতে চাও, সে ফর এক্সাম্পল সালমোনেলার পপুলেশনটাকে তুমি ডেস্ট্রয় করতে চাও, ঠিক আছে? তো এখানে মনে করো 5টা সালমোনেলা আছে, সে ফর এক্সাম্পল। তো তুমি যেই পরিমাণ অ্যান্টিবায়োটিক্স দিছো, এই সবগুলোই এফেক্টেড হবে। এফেক্টেড হওয়ার পরে কিন্তু যেহেতু অ্যান্টিবায়োটিক ফুল ডোজ নাই, না থাকার কারণে কি হবে না, এগুলো মারা যাবে না বা ডিস্ট্রয় হয়ে যাবে না। তার মানে তার যে একটু সে এফেক্টেড হয়েছে, এটা একটা নির্দিষ্ট সার্টেন এজ পরে কি হয়ে যাবে, সে রিকভার করে ফেলবে। তো রিকভার করে ফেলা অর্থই হচ্ছে এই ব্যাকটেরিয়া গুলো ফার্দার আর তোমার এই টেট্রাসাইক্লিন দ্বারা কি হবে না, টেট্রাসাইক্লিন এর উপরে কাজ করতে পারবে না। বুঝতে পারছো? কারণ সে যেহেতু একবার এই মানে ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট দ্বারা এফেক্টেড হয়ে কিওর হয়ে গেছে, তার মানে তার বডিতে এই টেট্রাসাইক্লিনকে কিভাবে প্রোটেক্ট করতে হয় এটার মেকানিজম তার বডিতে কি হয়ে গেছে, অ্যান্টিবডি ক্রিয়েট হয়ে যাবে স্যার। হ্যাঁ, তার রেজিস্ট্যান্ট হয়ে যাবে। না, অ্যান্টিবডি বলো না, যে এটার মেকানিজম তার বডিতে ডেভেলপ হয়ে গেছে। অনেকটা হচ্ছে ভ্যাকসিনের মতো। তোমরা ভ্যাকসিনের প্রিন্সিপাল জানো না? যে জি স্যার। ভ্যাকসিনের প্রিন্সিপাল জানো জি না? স্যার। ভ্যাকসিন জি কি স্যার। স্যার রেজিস্ট্যান্সি গ্রো করবে। হ্যাঁ, আমরা যদি খুব সিম্পলি বলি যে ওটার বিরুদ্ধে রেজিস্ট্যান্সি গ্রো করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রেজিস্ট্যান্সি গ্রো করলে তো সমস্যা নেই। আমরা সালমোনেলার এগেইনস্টে দিলাম, তো সালমোনেলা রেজিস্ট্যান্ট গ্রো করে ফেললো, টেট্রাসাইক্লিন বাদ দিয়ে আমরা অন্য গ্রুপ দিব যেটা সালমোনেলার উপরে কাজ করে। কিন্তু এটা খুবই ডেঞ্জারাস একটা কনসিকুয়েন্স আছে। কনসিকুয়েন্স কি, তোমরা যদি এই ফিগারটা একটু দেখো, এই যে অরেঞ্জ কালারের যে ব্যাকটেরিয়াটা, এটা তোমার কি হয়েছে, এটা রেজিস্ট্যান্সি গ্রো করছে। রেজিস্ট্যান্সি কিভাবে গ্রো করছে আমরা আগে একটু আলোচনা করলাম। আচ্ছা, তো এই রেজিস্ট্যান্ট যে ব্যাকটেরিয়া গুলো গ্রো করেছে, এটা কি করবে, এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া গুলো তাদের সংখ্যা বৃদ্ধি করতে থাকবে, ঠিক আছে? মনে করো সালমোনেলা অনেকগুলো সংখ্যা বৃদ্ধি করে ফেলছে, তার মানে কি, পরবর্তী সময়ে এই সালমোনেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আরো অনেক পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এটাও সমস্যা না, কারণ তোমরা এখন যদি দেখো যে আমরা সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, ঠিক আছে? তার মানে কি, আমাদের অনেক ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আচ্ছা, এটাও সমস্যা না। সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে সালমোনেলার মধ্যে তোমার রেজিস্ট্যান্সি গ্রো করছে। এই সালমোনেলা কি, তোমার তো একে নিজেদের সংখ্যা বৃদ্ধি করতেই পারে, এটা হচ্ছে এই সালমোনেলা আবার ইকোলাই বা আদার কোনো তোমার ব্যাকটেরিয়ার মধ্যেও এই রেজিস্ট্যান্সিটা দিয়ে দিতে পারে, ঠিক আছে? দেখো যে ব্যাকটেরিয়া ক্যান ইভেন ট্রান্সফার দেয়ার ড্রাগ রেজিস্ট্যান্স টু আদার ব্যাকটেরিয়া কজিং মোর প্রবলেম। তার মানে এটা হচ্ছে মূল প্রবলেম। একটা স্পেসিস ড্রাগ রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলে এটা সমস্যা না, কারণ তুমি এটার বিরুদ্ধে আরো পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক্স তুমি দিয়ে সেটাকে কি করতে পারবা, কোপ আপ করতে পারবা। কিন্তু যখন তাদের এই একটা স্পেসিসের মধ্যে যে রেজিস্ট্যান্সি আছে সেটা অন্য স্পেসিসের মধ্যে দিয়ে দেয়, তার মানে সেটা ডেঞ্জারাস। তার মানে একটা সময় হতে পারে কি, তোমার বডিতে যতগুলো ব্যাকটেরিয়া আছে সবগুলোই কি ড্রাগ রেজিস্ট্যান্ট। সবগুলো যদি ড্রাগ রেজিস্ট্যান্ট হয় তাহলে কি, তোমার বডিতে আর কোনো অ্যান্টিবায়োটিক কি হবে না, কাজ করবে না, ঠিক আছে? হ্যাঁ, এই কন্ডিশনটাকে আমরা বলি সুপার বাগ।
রিসেন্ট একটা তোমার স্ট্যাটিস্টিক্স এরকম দেখা গেছে যে তোমার সরি ঢাকার আইসিইউ গুলোতে যে পেশেন্ট গুলো মারা যায় তার মোর দ্যান 90% হচ্ছে সুপার কন্ডিশনে ফেস করে। তার মানে তার ওই স্টেজে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। তাহলে অ্যান্টিবায়োটিক যদি কাজ না করে তার মানে কি, মানে নর্মাল একটা ডিজিজ হলেও তোমাকে হিউজ সাফার করতে হবে, কারণ যেহেতু তুমি আগে থেকে অ্যান্টিবায়োটিক যারা কাস্টম, এখন তোমার বডিতে অ্যান্টিবায়োটিক কাজ করে না, নর্মাল ওষুধগুলো বডিতে কাজ করবে না। আর অ্যান্টিবায়োটিক্স এর যেহেতু কোনো ক্লাসই তোমার বডিতে কাজ করতেছে না, তার মানে আলটিমেটলি তোমার মৃত্যু অবধারিত। ঠিক আছে, এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা থেকে বাঁচার জন্য সায়েন্টিস্টরা কি চিন্তা করলো যে ইনডিসক্রিমিনেট ওয়েতে অ্যাজ এ গ্রোথ প্রমোটিং এজেন্ট হিসেবে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এটা ইউরোপিয়ান ইউনিয়ন 2006 সালে তারা আইন করে নিষিদ্ধ করে দিয়েছে। কোনো ইউরোপিয়ান ইউনিয়ন দেশে এটা ব্যবহার করা যাবে না। 2010 সালে বাংলাদেশ গভর্নমেন্ট তারাও একটা রুলস করছে, ফিড অ্যাক্ট। ফিড অ্যাক্টের মধ্যে তারা নিষেধ করে দিয়েছে যে অ্যান্টিবায়োটিক্স কোনো ফিডে ব্যবহার করা যাবে না অ্যাজ এ গ্রোথ প্রমোটিং এজেন্ট হিসেবে। ওকে, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে সুপার বাগটা আমরা দেখলাম যে হোল বডি একদম রেজিস্ট্যান্সি গ্রো করলো, তাহলে এটার জন্য আমরা খাদ্যাভ্যাসকে দায়ী করব নাকি আমাদের মেডিসিনাল প্রবলেমকে দায়ী করব? এখন তোমাকে হোল ফুড চেইনকেই তোমার এটার জন্য রেসপন্সিবল। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে আমরা, মানে এটা আমার ক্ষেত্রে হয় আর কি, আগে যখন বুঝতাম না সেই কাজটা করতাম, অ্যান্টিবায়োটিক ফুল কোর্স কমপ্লিট করি না। আবার হচ্ছে ঠান্ডা একটু জ্বর হলো, কোনো মানে ডাক্তারের কনসালটেশন ছাড়াই হুট করে আমি অ্যান্টিবায়োটিক কোর্স শুরু করে দিলাম। আবার হচ্ছে ওই যে আমাদের যে ফুড চেইনে একদম নট নেসেসারি যে এনিম্যাল ফুড চেইন, এটা প্লান্ট ফুড চেইনও হতে পারে। এই ফুড চেইন ফুডগুলো সেফ না, এখানে রেসিডুয়াল অ্যান্টিবায়োটিক থাকতে পারে। এই সব বিষয়গুলোকে কনসিডারেশন করতে আবার আমার নাম জড়াই দিল, আমি টানতেছি, আমি খুব আহামরি টানতেছি, নগদ আমার নাম জড়াই দিল, শান্ত টানছে। এই সাইলেন্ট আরে করো। কানে দিলাম, হলে সিগারেটটা হাতে নিছি। এই মুহূর্তে গৌরব লাভ, ওই মুহূর্তে মানব লাভ। এই 96 কে হ্যাঁ টিকুর গোয়া বড় না, স্যার 96 আমি স্যার আশরাফুল। টানছে। স্যার আমি কথা বলিনি স্যার। আচ্ছা কথা বলছো। হ্যাঁ, একটু ইউরোপের বাইরে রোল দাও, ওই হারুনটা বাসায় যায় খাবা। এই 172 কার? হ্যাঁ আইডি 172, আইডি 172। তুমি রেসপন্স করো, নাহলে কিন্তু তোমার প্রেজেন্ট দিব না। ওকে, আচ্ছা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সুপার বার্গের কথাটা কে জানি জিজ্ঞেস করতেছিলাম। স্যার আমি স্যার আশরাফুল। হ্যাঁ আশা বল, হ্যাঁ বলো, কি তুমি কি বলতেছিলে? যে আমাদের ফুড চেইনও রেসপন্সিবল। হ্যাঁ, ফুড চেইন রেসপন্সিবল, অনেকগুলো বিষয় রেসপন্সিবল। ঠিক আছে, তার মধ্যে একটা মেজর বিষয় হচ্ছে তোমার ওই আমরা যে আমাদের অ্যানিমেল অরিজিনেটেড যে ফুড গুলো আসে সেগুলো, অনেকটা বললাম না যে সাবসিস্টেন্স যে ফার্মিং গুলো আছে, তারা হচ্ছে ফার্মিং এর লস কমানোর জন্য সবসময় চায় যে একটা লো ডোজে অ্যান্টিবায়োটিক তারা সবসময় কি করতে চায়, কন্টিনিউ করে যায়। ঠিক আছে, যেটা খুবই খারাপ। তো এই জন্য আমরা প্রথমে বলেছিলাম যে তোমরা কি চাও, যে কমার্শিয়াল স্টেজে ব্রয়লার ফার্মিং হবে না সাবসিস্টেন্স হবে? তো তোমরা একটা জিনিস মনে রাখবা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হতে হলে অবশ্যই তোমাকে কমার্শিয়াল স্টেজে যেতে হবে। এই সাবসিস্টেন্স ফার্মিং করে তোমাকে আলটিমেটলি কি করতে পারবে না, হিউজ তুমি প্রোডাকশন করতে পারবে না, এট দ্য সেম টাইম তোমার কস্ট ইফেক্টিভ হবে না। হ্যাঁ, ওকে, আচ্ছা এগুলো আমরা পরে কথা বলবো। হ্যাঁ বলো বলো, কে কে কি বলছো? স্যার এখানে স্যার গভর্নমেন্ট যে রুলটা করলো অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার এগেইনস্টে, স্যার এখানে রেসিডুয়াল পিরিয়ড বা ফ্রি পিরিয়ডের উপর কোনো মানে নজর দেওয়ার বিষয়টা কেন বলা নাই স্যার? যেহেতু এটা তো খুব ক্ষতি করতেছে না, মানে ওই যদি এই পিরিয়ডটা দেওয়া হয়। আচ্ছা শানু যেটা বলছো, ইউরোপিয়ান ইউনিয়ন এটার ইউজ শুরু করছে 1950 সালে বা তারও আগে, বুঝতে পারছো? তো
1966 বা 1970-এর দিকে এসে এটা প্রচুর পপুলার হয়। হ্যাঁ, তখন ইউরোপিয়ান ইউনিয়ন এটা ব্যবহারের কিছু গাইডলাইন দিয়ে দেয়। গাইডলাইন কি, তোমাদের যদি মনে থাকে যে ব্রয়লারের আমরা 3টা ফেজে খাবার দিই, ব্রয়লার স্টার্টার, গ্রোয়ার, ফিনিশার। হ্যাঁ, তো ইউরোপিয়ান ইউনিয়ন বলে দেয় যে ফিনিশার খাবারে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা যাবে না। কারণ কি, ফিনিশার খাবারটা আমরা বিক্রির 7 থেকে 10 দিন আগ পর্যন্ত খাওয়াই। ঠিক আছে, তার মানে আমরা যদি স্টার্টারে এবং গ্রোয়ারে দিই তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমাদের কি ফিনিশার খাবারে যদি না থাকে তাহলে রেসিডুয়াল পিরিয়ডটা আমাদের কি হয়ে যায়, মেনটেন হয়ে যায়। কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশন হচ্ছে খুবই মানে মানে ডেভাস্ট্রেটিং। ফার্মাররা এটা মেনটেন করে না। ফিডের মধ্যে তুমি যদি নাও দাও, তুমি বাজার থেকে তারা কিনে নিয়ে এসে এগুলো খাওয়া। ঠিক আছে, এই জন্যই ইউরোপিয়ান ইউনিয়ন চিন্তা করে দেখছে যে এগুলো আসলে ফার্দার কি হবে জেনারেশন, আর এটার ইফেক্টটা কিরকম, এই যে রেসিডুয়াল ইফেক্টের কথা যেটা বললাম না, সুপারবাগ বা বিষয়টা, এগুলো হচ্ছে 1 দিন বা 2 দিনে তোমার শো করে না। হয়তো এই জেনারেশনে তোমার খুব অল্প শো করতেছে, নেক্সট জেনারেশন বা 20-25 বছর বা 30 বছর পরে এটা হিউজ একটা ট্রিমেন্ডাস ইফেক্ট দেখা দেবে সোসাইটিতে। দেখা যাবে যে সোসাইটির পিপল গুলা লেস মেরিটোরিয়াস হবে, তোমার ডিজিজ হলে অল্পতেই মারা যাবে, রেজিস্টেন্সি কম হবে ডিজিজের প্রতি, তারা কম অ্যাডাপটিভ হবে, অনেকগুলো বিষয় দেখা দেবে। এই বিষয়গুলো চিন্তা করেই তোমার ইউরোপিয়ান ইউনিয়ন ফার্দার চিন্তা করছে যে আমরা ডিজিজ এই ছাড়া, ডিজিজের ট্রিটমেন্ট ছাড়া অন্য প্রমোশনের কাজে আমরা আর অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করব না। এবং সায়েন্টিস্টকে তারা একটা টাস্ক দিয়ে দেয় যে অ্যান্টিবায়োটিক্স এর বিকল্প হিসেবে কি কি ডেভেলপ করা যায় যেগুলো অ্যান্টিবায়োটিক্স কে রিপ্লেস করা সম্ভব। এবং সেটারই কনসিকুয়েন্টলি কিন্তু আমরা দেখি যে প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স, অ্যাসিডিফায়ার, এই বিষয়গুলো পরবর্তী সময়ে সায়েন্টিস্টরা ডেভেলপ করে। এবং গভর্নমেন্ট, বাংলাদেশি গভর্নমেন্ট যেটা করেছে যে তোমার অ্যান্টিবায়োটিক্স এর ব্যবহার নিষিদ্ধ করেছে, তো এটা ঠিকই আছে একদিকে। আরেকদিকে হচ্ছে নিষিদ্ধ করলেই হবে না, বা তুমি একটা ল যদি তুমি এস্টাবলিশ করলে কিন্তু তোমার দায়িত্ব শেষ হয়ে যায় না, সেক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন একটা বিষয় থাকে। বাংলাদেশে কিন্তু এখনো প্রচুর পরিমাণ তোমার ফার্মার অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করে, তাদের আনকনসিয়াসনেস এর কারণেই হতে পারে। আর আমাদের যেরকম ওরকম মনিটরিং এর সুযোগ নাই, তার গভর্নমেন্ট ল করেও এটা বন্ধ করা যায় নাই। আর তুমি যেটা বললা যে আমরা যদি সার্টেন রেসিডুয়াল পিরিয়ডের কথা বলি, ওটা তো আরো সম্ভব না বাংলাদেশের পার্সপেক্টিভে। বুঝতে পারছো শাইনুর? জি স্যার। স্যার তাহলে আমরা খাবো কি স্যার? হ্যাঁ স্যার ফার্মার স্যার হ্যাঁ, তোমরা খাবা কি? হ্যাঁ, এটাই যে প্রথমে বলতেছিলাম যে ওই যে কমার্শিয়াল স্টেটে বা হচ্ছে যে একদম ফুললি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যে ব্রয়লার প্রোডাকশন হয়, সেগুলোর কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করার দরকারই নেই। কেন দরকার নেই? কারণ এগুলো তো ডিজিজ হবেই না, কারণ তোমার ম্যানেজমেন্ট ভালো। সেগুলো হচ্ছে যে খুবই লেস অ্যামাউন্ট অফ এনভায়রনমেন্টাল স্ট্রেসে সেগুলো রেয়ার করা হয়। এই কারণগুলোর কারণে কিন্তু তোমার কি হয় যে ওগুলো ডিজিজ কম হয়। এবং যেহেতু অ্যান্টিবায়োটিক্সেও একটা কস্ট ইনভলভমেন্ট আছে, তো প্রোডিউসাররা চায় না শুধু শুধু আমার অ্যানিমালে ডিজিজ হবে না, কেন আমি এগুলোতে অ্যান্টিবায়োটিক্স ইউজ করে কস্ট বাড়াবে না। ঠিক আছে স্যার, বাংলাদেশের পার্সপেক্টিভে কি এই যে লার্জ স্কেল, মানে আমরা বলছি কন্ট্রোল এনভায়রনমেন্টে যে ব্রয়লার প্রোডাকশন, এক্ষেত্রে কি ওনারা যে একটা আছে এটা কি ফুললি মানে মেইনটেইন করে? আবার দেখা যাচ্ছে যে আপনার হ্যাঁ যে হ্যাঁ, তো তোমার সাবসিস্টেন্সি ফার্মিং সিস্টেম স্যার, না, তোমার কথা আমি বুঝতে পারছি, এখানে তো আমি তোমার কথা বুঝতে পারছি, আমি আনসার দিচ্ছি খুব দ্রুত। সেটা হচ্ছে যে তোমার 1000 করে ব্রয়লার আছে। হ্যাঁ, 1000 ব্রয়লারের ফার্ম আছে, সে ফর এক্সাম্পল তোমার 100টা হলে কত হয়? 1000, 10,000, 1 লাখ। 1 লক্ষ। আচ্ছা, তোমার এই আর 100টা না, মনে করো 1000 মুরগির ফার্ম আছে 200, তার মানে কত? 2 লাখ তোমার ব্রয়লার। আর একটা ফার্মের মধ্যে 2 লাখ রেয়ার হচ্ছে। আচ্ছা, এখন গভর্নমেন্টের পক্ষে কোনটা ইন্সপেকশন করা সহজ হবে? এই 200 ফার্মার ইন্সপেকশন করা সহজ হবে, না যে একটা খামারের মধ্যে 2 লাখ 5 লাখ মুরগি থাকে তখন ইন্সপেকশন করা সহজ হবে? ঠিক আছে, তো তুমি ইন্ডাস্ট্রিয়াল ফুললি কমার্শিয়াল স্টেজে যখন চলে যাবে না, তখন গভর্নমেন্টের ইন্সপেকশন সহজ হবে। ঠিক আছে, এবং গভর্নমেন্ট তখন হচ্ছে কি এই প্রোডিউসারকে এনকারেজ করবে যে তোমরা এক্সপোর্ট করো, কারণ দেশের মার্কেটে থেকে এক্সপোর্ট করলে তো প্রফিট বেশি হয়। তো এক্সপোর্টের বিষয়গুলো যখন চলে আসবে না, তখন প্রোডিউসাররা ইটসেলফই তারাই চাবে না যে আমরা এখানে অ্যান্টিবায়োটিক্স যদি ব্যবহার করেও থাকে তাও ব্যবহার করবে না, কারণ দেশের বাইরে যখন এক্সপোর্ট করে তারা অ্যান্টিবায়োটিক্স এর রেসিপিগুলো খুব স্ট্রিক্টলি দেখে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে তো স্যার
ওই যে আপনি যেভাবে বলতেছেন যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যায় তাহলে প্রান্তিক যে কৃষকরা আছে যারা পোল্ট্রি ফার্মিং করে তাদের ফ্যামিলিটা রেয়ার করবে বা ফ্যামিলিতে কিছু অবদান রাখবে, তারা তো এটা করবে না আর কি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি ঠিক যথার্থই বলছো। আচ্ছা, এই যে মানে পদ্মা সেতু হচ্ছে, হ্যাঁ, পদ্মা সেতু হওয়ার কারণে পুনর্ধনের ব্যবস্থা করতে হবে স্যার, না, পদ্মা সেতু হচ্ছে, গভর্নমেন্টের হ্যাঁ পদ্মা সেতু হচ্ছে, এটার জন্য কি কারোর লাইভলিহুড নষ্ট হচ্ছে না? এখানে তো অনেক লোক তোমার মানে নৌকা নৌকা দিয়ে তাদের লাইভলিহুড সাস্টেইন করতো, তো এটার জন্য কি তুমি এখন পদ্মা সেতু করবা না? তো তোমাকে আর একদিকে অফ হইতেছে আরেকদিকে তো হ্যাঁ ক্ষেত্র বাড়তেছে। বৃহদাংশের সুবিধা যেখানে সেটাতে হ্যাঁ, তোমাকে তোমার গ্রেটার ইন্টারেস্ট চিন্তা করতে হবে। এখন তুমি ময়মনসিংহ শহরের কথা যদি চিন্তা করো, ময়মনসিংহ শহরে প্রচুর অটো, তো এই অটো ড্রাইভার গুলো কারা? অটো ড্রাইভার গুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে তোমার ড্রাগ এডিক্টেড। আগে হচ্ছে মানে কোনো কিছু করতো, এখন ইটি নাই, তো একটা অটো কিনে তো আমার ড্রাইভ করে। তো এখন সিটি কর্পোরেশন যদি চিন্তা করে এরকম যে আমি যদি এখন অটো সংখ্যা কমাই দেই তাহলে কি শহরে ছিনতাই বেড়ে যাবে, তাহলে এটা কি তোমার সাস্টেইনেবল চিন্তা হবে? অটো কমাতে হবে এবং ছিনতাই কিভাবে কমাতে হয় সেটাও চিন্তা করতে হবে। এট দ্য সেম টাইম এই যে লোকগুলাকে কিভাবে অন্য কাজে লাগানো যায় এটাও চিন্তা করতে হবে। এই বিষয়গুলো সবগুলো একটা প্যাকেজ। আচ্ছা, তুমি এই যে এখানে তোমরা একটা বিষয় দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন অফ অ্যান্টিবায়োটিক্স ইন ফার্ম অ্যানিমাল, এটা নিয়ে 2-3 লাইন কেউ বলতে পারবা না? কে উইলিংলি বলবা বলো তো? জি স্যার, পারবো। আচ্ছা, একটু বলো। হ্যাঁ, জাস্ট আ মোমেন্ট। তোমার আইডি কত? স্যার 173। 173, হ্যাঁ বলো, শর্টলি। স্যার আমরা ফার্ম এনিমেলের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা মেইনলি প্রথমত শুরু করা হয় সেটা ডিজিজ কন্ট্রোলের জন্য, এবং সেই কন্ট্রোলের সাথে সাথে দেখা যায় যে ওদের গ্রোথ প্রমোটিংয়েও এই অ্যান্টিবায়োটিকটা কাজ করতেছে। এবং সেটা কিভাবে করছে, অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আমাদের যে ইন্টেস্টিনাল মানে ব্যাকটেরিওস্টেটিক এবং ব্যাকটেরিয়াসিডাল দুইটা এফেক্ট থাকবে অ্যান্টিবায়োটিকের। সেখানে ব্যাকটেরিওস্টেটিকের মাধ্যমে সে হচ্ছে গিয়ে যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলো আছে সেটাকে ডিরেক্টলি কিল করবে হ্যাঁ, বাই ইনক্রিজিং দ্য। প্রকৃতি আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করি। আমি জি তোমাকে স্যার। যদি পয়েন্ট আকারে বলতে বলি যে হ্যাঁ স্যার। অ্যান্টিবায়োটিক্সটা তুমি কেন ব্যবহার করো ফার্ম অ্যানিমালে, তুমি তুমি আমাকে 3টা পয়েন্ট বলো। স্যার প্রথমত আমি সেটাকে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যেটা কিনা ডিজিজ তৈরি করতে পারে এনিমেলে সেটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করব। এবং সেকেন্ডলি হচ্ছে আমার যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সেটাকে ইনক্রিজ করার জন্য ব্যবহার করব। এবং হচ্ছে এট দ্য সেম টাইম এটা হচ্ছে গ্রোথ প্রমোটার হিসেবেও কাজ করছে এবং মানে ইনটেকের পর অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করছে। ওকে, সো আমরা একটা থ্যাংক ইউ, গ্রোথ থ্যাংক ইউ, প্রমোটিং হিসেবে ইউজ করতে থ্যাংক পারি। ইউ। আচ্ছা, আমরা প্রথমটা যদি ডিসকাশন করি, আচ্ছা তোমরা কি মেয়ারলি এটা এটা বিলিভ করো যে আমরা আজকে থেকে বলে দিলাম যে কোনো অ্যান্টিবায়োটিক্স আমরা ব্যবহার করব না, এটা কি জাস্টিফাইড হবে কিনা? না স্যার। হ্যাঁ, আমরা কিন্তু এখানে একটা কন্ডিশন বলছি কি গ্রোথ প্রমোটিং এজেন্ট হিসেবে ব্যবহার করব না, ট্রিটমেন্টের জন্য অবশ্যই ব্যবহার করব, ট্রিটমেন্টের জন্য ব্যবহার না করলে আমাদের অনেক ক্ষতি হবে। বুঝতে পারছো? তার মানে তোমরা এখানে কনফিউশন করো না। আচ্ছা, সেকেন্ড বিষয়টা হচ্ছে যে কিরকম অল্টারনেটিভ টু অ্যান্টিবায়োটিক্স অ্যাজ এ গ্রোথ প্রমোটার ইন ফার্ম অ্যানিমাল, এটা নিয়ে কে বলতে চাও বলো? স্যার কে কে বলতে চাচ্ছ? আইডি বলো। 70-66 66 কে? তোমার নাম কি? বখতিয়ারউদ্দিন সাদ। ও আচ্ছা আচ্ছা, সাদ। জি স্যার। সাদ বলো। স্যার যেহেতু স্যার অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এক সময় স্যার ঘটে, এবং হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যেহেতু অলমোস্ট থার্ড জেনারেশন পর্যন্ত স্যার সাপ্রেস হয়ে গেছে, তো সেক্ষেত্রে হচ্ছে এটার অল্টারনেটিভ হিসেবে আমাদের হচ্ছে কিছু কিছু গ্রোথ প্রমোটারের অল্টারনেটিভ হিসেবে স্যার আমরা প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স বা হচ্ছে অর্গানিক অ্যাসিড বা স্যার ফাইটোজেনিক্স বা এনজাইমস যেগুলো আছে স্যার এগুলো স্যার আমরা ইউজ করতে পারি। স্যার এটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের গ্রোথ অল্টারনেটিভ হিসেবে ফার্ম অ্যানিমেলে। আচ্ছা, এগুলো কি তোমার তোমার কাছে কি মনে হয় যে এগুলো সাস্টেইনেবল? জি স্যার, এগুলো স্যার সাস্টেইনেবল। কেন মনে হচ্ছে? তুমি 2টা কারণ দিয়ে একটু বলো। স্যার সাস্টেইনেবল হচ্ছে কারণ হচ্ছে যেহেতু স্যার এগুলো অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটারের মতো কাজ করছে। আচ্ছা, এটা হচ্ছে একটা। তো হচ্ছে আমরা যেই কস্ট ইউজ করেছি আমরা অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটারটা আমরা অ্যাপ্লাই করতাম সেটা হচ্ছে স্যার আমরা দিতে পারছি এক। আরেক হচ্ছে স্যার এই ক্ষেত্রে স্যার আমাদের কোনো অ্যাডভার্স ইফেক্ট আমরা ব্রডলি পাচ্ছি না, যেরকম স্যার আমরা অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে পাচ্ছি সেরকম ব্রডলি স্যার আমরা কোনো অ্যাডভার্স ইফেক্ট পাচ্ছি না।
সেক্ষেত্রে সেটা সাস্টেনেবল আমি মনে করি। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমি 2-1 এর ভাইবা পরীক্ষায় একজন এক্সটার্নাল আমাকে জিজ্ঞাসা করেছিলেন এই ব্যাপারটাই যে আমরা গ্রোথ প্রমোটারের অল্টারনেটিভ হিসেবে কি কি ইউজ করতে পারি। তো সেখানে স্যার এই নামগুলো বলার পর উনি বললেন যে আমরা আসলে এখন ফিল্ড লেভেলে যারা কাজ করছি তারা আসলে এখন এমন একটা স্টেজে ব্রয়লার গুলো বা এনিমেল গুলো পৌঁছে গেছে যে যেখানে আমরা প্রিবায়োটিক বা প্রোবায়োটিক এগুলার কোনো মানে অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। মানে এগুলো হচ্ছে কি এখন এদের মানে সাস্টেন করতে মানে হেল্প করছে না, মানে যেগুলো কিনা আমরা পড়তেছি মানে আমাদের থিওরিতে যে এই জিনিসগুলো আমাদেরকে হেল্প করছে। তো স্যার সেই ক্ষেত্রে ওনারা আরো বললেন যে আমরা এটা মানে হ্যাঁ আমার একটু এক্সপেরিয়েন্স শেয়ার করি। হ্যাঁ, জি স্যার। মনে করো তোমার হলে আজকে হচ্ছে ফিস্ট। হ্যাঁ, হলে ফিস্ট বিশাল, মানে একদম গালা ফিস্ট, রাতের বেলা ডিনার করবা, গালা ডিনার, প্রচন্ড অনেক ধরনের আইটেম। ঠিক আছে, তো এখন তোমাকে কি করলা, তুমি মনে করো আজকে কালকে চিটাগাং থেকে আসছো বাসায়, ময়মনসিংহ আসছো, আসার পর আজকে আবার এখান থেকে গেছো হালুয়াঘাট থেকে। আচ্ছা এখানে কি পারমিশন চাচ্ছে? পারমিশন জি স্যার, পারমিশন চাচ্ছে। দাঁড়াও জাস্ট এ মিনিট, আমি আবার ডিসকাশন। ওকে সরি। তুমি ইয়ে থেকে চলে আসছো, কি বলে, চিটাগাং থেকে ঘুরে আসছো, তারপরে আবার কি করলা, হালুয়াঘাট এখান থেকে ঘুরে আসছো। তুমি 1 মিনিট রেস্ট পাও না, এবং জার্নিটা ছিল যে লোকাল বাসে, প্রচন্ড গরম। তো আসার পরেই তুমি ডাইনিং এ গিয়ে কি করলা, যে তোমার সামনে একদম খুবই ডেলিশিয়াস একটা গালা ডিনার আছে। তো তুমি কি খুব ভালো এখান থেকে ডিনার করতে পারবা বা অনেক বেশি খেতে পারবা? না স্যার। কেন পারবা না? কারণ তোমার মধ্যে কিন্তু স্ট্রেসে আছি, অন্য স্ট্রেসে আছো। হ্যাঁ, তো এখন এই যে প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স এর যে বিষয়গুলো ফিল লেভেল থেকে আসে, যে এগুলা ওরকম রেসপন্স করতেছে না। রেসপন্স কখন করবে? তুমি যখন সবকিছু কন্ট্রোলে রাখবা। এখন তুমি প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স সবই দিচ্ছ, ঠিকই আছে। এখন ব্রয়লার হচ্ছে হিট স্ট্রেসে আছে, তার মানে কি, তখন তো তোমার ব্রয়লারের ফার্স্ট প্রায়োরিটি তো তোমারই না, গ্রোথ না। তখন ব্রয়লারের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি, তার হিট স্ট্রেস থেকে মানে তাকে করতে হবে, তার বডিকে সার্ভাইভ করতে হবে। এটা হচ্ছে তার সার্ভাইভিলিটি হচ্ছে তার ফার্স্ট প্রায়োরিটি। বুঝতে পারছো? এই জন্যই আমরা বলছি যে তোমার সাবসিস্টেন্স ফার্মিং বা ওপেন ফার্মিং এর ক্ষেত্রে এগুলো অনেক চ্যালেঞ্জ। ওপেন ফার্মিং এর ক্ষেত্রে তুমি অ্যান্টিবায়োটিক্স থেকে ফার্মারকে ডিমোটিভেট করা খুব টাফ। যদি সেটা তোমার হয় ওই কমার্শিয়াল স্টেজে বা হচ্ছে তোমার একদম অটোমেটিক হয়, সেই ক্ষেত্রে তোমার এটা পসিবল। কারণ সেক্ষেত্রে তোমার রিসার্চের ডাটাগুলো বলে, রিসার্চের ডাটা, প্রুভেন ডাটা বলে যে অ্যান্টিবায়োটিক্স এর সমমান অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স থেকে বেশিও ইফেক্ট আসে। বুঝছো? প্রোভাইডেড দ্যাট যে তোমাকে সবকিছু কি করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার যদি আমরা ওই যে বললেন যে গতকালকে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়েছে, তো তারপরে আজকে ওইটাকে 1 মিনিট জাস্ট মিনিট, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করি। এরপরে তোমাদের ক্লাস আছে কি? জি স্যার। আচ্ছা তাড়াতাড়ি শেষ করো। জি স্যার, তো গতকালকে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়েছে, তো আজকে আমরা ওইটাকে যদি খাওয়া হয় তাহলে ওইটার ইফেক্ট আমাদের বডিতে আসে। কিন্তু স্যার যদি আমরা এটাকে 5 দিন পরে বা 6 দিন পরে, আজকে স্লটার করলাম কিন্তু 4-5 দিন পরে খাই, সেই ক্ষেত্রে কি হবে স্যার? আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে কি, তোমার এনিমেল তুমি যদি লাইভ রাখো, মানে মেরে ফেললে বা স্লটার করলে হবে না। এনিমেলকে লাইভ রাখলে এনিমেলের বডির যে সিস্টেমে হচ্ছে তোমার এই যে রেসিডিউ গুলোকে ইউটিলাইজ করে ফেলে। বুঝছো? আর যদি তুমি স্লটার করে ফেলো তাহলে অ্যাজ ইট ইজ থাকবে, এটা তুমি 1 মাস রাখলেও কোনো লাভ নেই। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা ক্লাসটা আমরা এখানে শেষ করি। তোমাদের 2 মিনিট মনে হয় এক্সট্রা লেগে গেছে আর কি।